ফেনীর সোনাগাজী কাজিরহাটের রেগুলেটর ভেঙে সাগরের লবণাক্ত পানি ঢুকছে ফসলি জমিতে। এতে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার হাজার হাজার একর জমির ফসল নষ্ট হচ্ছে, কমছে জমির উর্বরতা। রাত ৯টায় বাংলাদেশে আজ থাকছে সোনাগাজীতে জমিতে লবণাক্ত পানি ঢোকানে বিশেষ প্রতিবেদন। এছাড়াও দেশ বিদেশের নানা খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান। আমি হাসানুর রহমান। যথারীতি খেলার প্রসঙ্গ থাকছে আমার সাথেই। বিস্তারিত খবরে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। স্পিকারের রুলিং নিয়ে হাইকোর্টের রায়ে রাজনীতিবিদ ও আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া। সুরঞ্জিত মনে করেন স্পিকারের রুলিংই চূড়ান্ত, তবে ভিন্নমত বিচারপতি আমিরুল ইসলামের। সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয় মন্তব্য অর্থমন্ত্রীর, তবে একমত নন সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। ক্রিকেটে পেশাদারিত্ব বাড়াতে ১২০ জন ক্রিকেটারকে বেতন কাঠামোর আওতায় আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাত ৯টায় বাংলাদেশে আরও থাকছে। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক জহির আহমেদ। নতুন বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছেন জাহাঙ্গীর হোসেন। এবং জনগণ যেভাবে চায় সেভাবেই সরকারের পরিবর্তন হবে জানালেন প্রধানমন্ত্রী। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কর্মসূচি দিল 18 দলীয় জোট। স্পিকারের রুলিং অকার্যকর ঘোষণা আদালতের। আজকে রাত ৯টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন এবং আজকের বিষয়ে আপনাদের জানিয়েছি স্পিকারের রুলিং অকার্যকর ঘোষণা আদালতের। মতামত পাঠানোর জন্য আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন রাত, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। ইমেইল ও ফেসবুকেও মতামত পাঠাতে পারেন আপনারা। ইমেইল রাত ৯টা@independent24.tv এবং facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত রাত ৯টায় আমরা তুলে ধরব। চলে যাচ্ছি এবারে বিস্তারিত সংবাদে। জাতীয় সংসদের স্পিকারের রুলিং নিয়ে হাইকোর্টের দেয়া রায়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদ ও আইনজীবীরা। সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্ত জানান গণতান্ত্রিক চর্চায় স্পিকারের রুলিংই চূড়ান্ত, তবে এর সাথে দ্বিমত জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। তার বিজ্ঞতার পরিচয় দিতে একজন বিচারকের মন্তব্য নিয়ে জাতীয় সংসদের স্পিকারের দেয়া রুলিংকে অকার্যকর ও আইনগত ভিত্তিহীন উল্লেখ করে সোমবার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে প্রবীণ রাজনীতিবিদ ও সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্ত কথা বলেন এই রায় নিয়ে। জাতীয় সংসদে স্পিকারের রুলিং হচ্ছে চূড়ান্ত। লেজিসলেটিভ জাজমেন্ট স্পিকারের রুলিং এর পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। এটা বিশ্বের যে যে দেশে এই সুপ্রিম কোর্টে বলেছেন হ্যাঁ আমাদের কোর্টের হাত অনেক লম্বা, যেটা এত লম্বা নয় যে পার্লামেন্টের ভিতরের বিষয়টিও তারা বিবেচনা করতে পারে। এদিকে সংবিধান অনুযায়ী এই রায় পুরোপুরি সঠিক বলে মনে করছেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। No proceeding of the parliament can be called in question in any court of law. সেই ইমিউনিটির মধ্যে এই রুলিংটা পড়ে না। আপনারা হাইকোর্টের জাজমেন্টটা পড়লে দেখবেন, এবং আমিও সর্বতভাবে ওই রায়ের সাথে একমত যে মাননীয় স্পিকার যে রুলিংটা দিয়েছেন এইটা এখতিয়ার বহির্ভূত। এইরকম কোনো রুলিং দেওয়ার এখতিয়ার মাননীয় স্পিকারের জাতীয় সংসদের এই রকম পরিস্থিতিতে নাই। সংসদ কিংবা আদালতের গণ্ডি কতটুকু তা সংবিধানে স্পষ্ট করে দেয়া আছে জানিয়ে এই আইনজীবী জানান বিশ্বের কোনো সংসদেই চলমান মামলা নিয়ে মন্তব্যের কোনো নজির নেই। আমরা তো ইংল্যান্ডের পার্লামেন্টকে মাদার পার্লামেন্ট বলি, সেখানে দেখবেন আদালতের এখতিয়ার নিয়ে, আদালতের কার্যক্রম নিয়ে কোনোদিন কোনো আলোচনা ব্রিটিশ পার্লামেন্ট করে নাই এবং করে না। জান্নাতুল ফেরদৌসি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক জহির আহমেদ। আইনমন্ত্রী জানিয়েছেন বুধবারের মধ্যেই নতুন বিচারক হিসেবে হাইকোর্টের বিচারক জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হবে। পদত্যাগের আগে সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশ নেন বিচারপতি জহির আহমেদ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। 2010 সালের 25শে মার্চ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত 3 সদস্যের বিচারক প্যানেলে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ জহির আহমেদ। বিচারপতি মোহাম্মদ নিজামুল হকের নেতৃত্বাধীন প্রথম ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালন করছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক AKM জহির আহমেদ। পদত্যাগপত্র জমা দিয়ে ট্রাইব্যুনালে আসলে সহকর্মীরা বিদায় দেন এই বিচারককে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, 2-1 দিনের মধ্যেই হাইকোর্ট থেকে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং সেটা গ্রহণ করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি এবং আজকালের মধ্যে হাইকোর্টের একজন বিচারপতিকে নিয়োগ দেওয়া হবে 1 নম্বর ট্রাইব্যুনালের সদস্য হিসাবে। মঙ্গলবার সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ব্যারিস্টার শফিক জানান, নতুন বিচারক হিসেবে ইতিমধ্যেই হাইকোর্টের বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পরই বুধবারের মধ্যেই তার নিয়োগ চূড়ান্ত করা হবে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একজন যুদ্ধাপরাধী থাকা পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার চলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিকেলে তেজগাঁও এলাকায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই সময় তিনি আরো বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের এই সরকারের সময় বিচার করা হবে। অপরাধীদের বিচার ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলেই আমরা ইনশাআল্লাহ এই টেনিউরে আমরা ইনশাআল্লাহ কোর্টে যেতে পারবো, ইনশাআল্লাহ আমি সে আশা রাখি। এবং আমি এটাও বলতে চাই, আজকে যে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আজকে আমাদের সারা বাংলাদেশে একজন যুদ্ধ অপরাধী থাকাকালীন অবস্থায়ও আমাদের এই ট্রাইব্যুনাল থাকবে, বিচার চলবে। নাম ব্যবহার করে কেউ যাতে সন্ত্রাস বা জঙ্গিবাদে মদদ যোগাতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ, এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এইসব কথা বলেন। তিনি বলেন, ইসলামের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি ও গোষ্ঠী এদেশে সম্প্রীতি ও সহাবস্থানের ভিত নষ্ট করার তৎপরতা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে বিজয়ী 21 জনের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন রাষ্ট্রপতি। দর্শক, রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় জামান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে শতাধিক গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেখানে রয়েছেন আমাদের প্রতিবেদক আরিফুল ইসলাম মিঠু, তার সাথে কথা বলছি সেখানকার সবশেষ অবস্থা জানার জন্য। মিঠু, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কি এখনো কি গন্ডগোল চলছে এবং শিক্ষার্থীর মৃতদেহ কোথায় রাখা হয়েছে এই মুহূর্তে? আপনি জানেন যে এখন পর্যন্ত এই ছাত্রর মৃতদেহ রাখা হচ্ছে গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে। আর এই খবর, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই 8:30টার দিকে প্রায় শতাধিক ছাত্র ইউনিভার্সিটির ভেতর থেকে বের হয়ে এসে শাহবাগের যে মোড়, এই মোড়ে তারা অবস্থান নেয়। অবস্থান নেওয়ার পরে এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছিল, এই গাড়িতে তারা এরো পাথারি, ইট এবং লাঠি দিয়ে তারা আঘাত করতে থাকে এবং প্রায় শতাধিক গাড়ি তারা ভাঙচুর করেছে, যেগুলো চলন্ত অবস্থায় ছিল। এরকম গাড়ি তো ইট পাথর দিয়ে তারা ভেঙেছে। আর এর মধ্যে আমরা দেখেছি যে প্রায় 10 জন মতো আহত হয়েছে। তাদের কাঁচের যে বিভিন্ন টুকরা তাদের গায়ে বিঁধে তারা গাড়ি থেকে নেমে আমরা হাসপাতালে যেতে দেখেছি। আর এখন পরিস্থিতি, এখন তারা গাড়ির চাপ এই রাস্তায়, অর্থাৎ কাজী নজরুল ইসলাম রোডে আপনার। মিঠু, আপনি আমাকে জানান যে এই মুহূর্তে কি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে? হ্যাঁ, পুলিশ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কারণ এখন গাড়ি না থাকার কারণে মূলত নিয়ন্ত্রণে আছে। তবে তারা আবার নামার আশঙ্কা আছে, কারণ
অল্প কিছু পুলিশ সমস্ত ছাত্র প্রায় 150 ছাত্রকে নিয়ন্ত্রণ আসলে করতে পারছে না, এবং ছাত্রদের তারা পুলিশ বোঝানোর চেষ্টা করলেও তারা ছাত্ররা এটা মানে বুঝতে চাচ্ছে না, তারা আশ্বস্ত হতে পারছে না, এবং ছাত্রদের একটাই দাবি যে এই কাজী নজরুল ইসলাম এভিনিউর পাশে অর্থাৎ ইউনিভার্সিটি এলাকায় যে কোনো ধরনের ভারী যানবাহন। মিঠু, আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে প্রয়োজনে আবারও জানবো। আমাদের সাথে শাহবাগ থেকে যোগ দিয়েছিলেন মিঠু, এবং তিনি যেটি জানালেন যে শাহবাগে সড়ক দুর্ঘটনায় যে ছাত্র মারা গেছে সেখানে ছাত্ররা বিক্ষোভ করেছে, গাড়ি ভাঙচুর করেছে, তো পুলিশ আপাতত অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। চলে যাচ্ছি পরের খবরে। বাঁকা পথে নয়, জনগণ যেভাবে চায় সেভাবে সরকারের পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা জনগণকে ভয় পায় তারাই বাঁকা পথে খোঁজে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ছাত্রলীগের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জন এবং আন্দোলন সংগ্রামের সাথে ছাত্রলীগের নাম জড়িয়ে আছে। জাতির পিতা এই সংগঠনকে গড়ে তুলতে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন বলে উল্লেখ করে ত্যাগের আদর্শ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ক্ষমতা দখলকারী কোনো জেনারেলের পকেট থেকে কিন্তু আওয়ামী লীগ গড়ে ওঠে নাই। কাজী চিন্তায় চেতনায় মনে রাখতে হবে, এদেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তন করা, তাদের উন্নয়ন করা, তাদের জন্য কাজ করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত 3.5 বছরে বিগত সময়ের চেয়ে শতকরা 10 ভাগের বেশি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছে। 5 কোটি মানুষ মধ্যম আয়ের সক্ষমতা পেয়েছে। জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। ক্ষমতাকে যারা ভোগ করতে চায় বা ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে কিন্তু জনগণের সামনে দাঁড়াতে ভয় পায়, তাদের জন্য বাঁকা রাস্তায় সহজ উপায় ক্ষমতায় যাওয়ার। তাদের সহযোগিতা চলতে থাকবে, বাংলাদেশে বারবার চলেছে। আমরা জনগণের উপর আস্থা রাখি, জনগণের উপরে বিশ্বাস রাখি, জনগণের জন্য কাজ করি। জনগণ ভোট দিলে আমরা আছি, না দিলে নাই। কেউ ছিনিমিনি খেলবে এটা আমরা। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে মাতৃভূমি শিরোনামে ছাত্রলীগের বিশেষ প্রকাশনা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 7 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ, জনসভা ও গণমিছিল। এছাড়া আগামী 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ ও জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের পরে নতুন কর্মসূচির খসড়া চূড়ান্ত হয় রোববার রাতে গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে। সোমবার একই স্থানে 18 দলীয় জোটের বৈঠকে তা চূড়ান্ত করা হয়। মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 18 দলীয় জোটের মহাসচিব পর্যায়ে রুদ্ধদ্বার বৈঠকের পর সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আগামী 20 সেপ্টেম্বর হতে 20 অক্টোবর অর্থাৎ 1 মাস বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সকল মহানগর ও জেলা সদরে এখন পর্যন্ত এইবার তিনি সভা করেননি, সেই সকল মহানগর ও জেলা সদরে 18 দলীয় জোট আয়োজিত জনসভাগুলিতে বক্তব্য রাখবেন এবং সারা দেশে গণসংযোগ করবেন। কঠোর কর্মসূচি থেকে সরে এসে জনমত গঠনের উপর গুরুত্ব দেওয়া হলো কেন, তারও ব্যাখ্যা দেন তিনি। জনগণকে আরো সংগঠিত করে আরো বেগবান করার লক্ষ্যেই আমরা গণসংযোগ এবং জনগণকে সঙ্গে নেওয়ার এই আন্দোলনে যাচ্ছি। আমরা রাজনীতিকে সত্যিকার অর্থেই একটা ইতিবাচক পরিণতির দিকে আনতে চাই এবং সেটা সচেতনভাবে আনতে চাই। এই সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে গণতন্ত্র আজ হুমকির মুখে। দমন নিপীড়নের মাধ্যমে বিরোধী দলকে ঘায়েল করে সরকার দেশকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে চলে যাচ্ছি পদ্মা সেতু নিয়ে একটি মন্তব্যের খবরে। দেশীয় পদ্মা সেতুর স্বার্থে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর বশির রহমানকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বিকেলে বাড়িধারার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানিত লোক। তার মাধ্যমে যদি পদ্মা সেতুতে অর্থায়ন আসে তবে সরকারের উচিত সেই সুযোগ কাজে লাগানো। দেশ ও জাতির স্বার্থে ডক্টর মশিউর রহমানের পদত্যাগ করা উচিত হবে বলে মনে করি। আমরা দেশ ও জাতির স্বার্থে ডক্টর মশিউর রহমানের পদত্যাগ করা উচিত হবে বলে মনে করি।
ডক্টর মশিউর রহমানের পদত্যাগ করা উচিত হবে বলে আমি মনে করি। আমরা জানি ডক্টর মশিউর রহমান একজন গুণী মানুষ, দেশের স্বার্থে তিনিও পদত্যাগ করলে তা অসম্মানের হবে না। আমি অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের প্রতি আহ্বান জানাই, আপনি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে পদ্মা সেতুর স্বার্থে অবিলম্বে পদত্যাগ করুন। মেডিকেল কলেজে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ওপর সোমবারের পুলিশি লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। সকালে রাজধানীতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি প্রক্রিয়া বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, আলোচনার ভিত্তিতে বিষয়টির সমাধান হতে পারে। সম্প্রতি কোচিং বাণিজ্য বন্ধ ও বেসরকারি মেডিকেল কলেজে গরিব ছাত্রদের কোটা বহাল রাখতে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্র ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু সরকারি এই সিদ্ধান্ত মেনে নেয়নি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অন্যদিকে ছাত্ররাও চালিয়ে যাচ্ছে তাদের আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। লাঠিপেটা করতে হয় নাকি কোনো মানুষকে, ছাত্রকে, অছাত্রকে? এটা কত বড় একটা অন্যায় কাজ করেছে এবং এই লাঠিপেটার কারণে পরিস্থিতিটা একটা খারাপ দিকে যাবে। ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। রাস্তায় না নেমে মারামারি কাটাকাটি না করে বিরাট কিছু জবাবদিহি না পাকে আমাদের মনে হয় আমাদের কাছে আসলে এই ব্যাপারটি অনেক সহজভাবে বিচার বিবেচনা করা যেত। ফলাফলের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তির সম্ভাব্য পদ্ধতি কি হতে পারে তা তুলে ধরেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। 50,000 আবেদন করতে পারবে। এখন এই 50,000-এর মধ্যে জিপিএ 5 যারা, তার মধ্যে আবার প্রায় 5,500 হলো গোল্ডেন 5। সেই ক্ষেত্রে তাকে অবশ্যই র্যাঙ্কিং করতে গেলে সায়েন্সের সাবজেক্টগুলোতে তার যে মার্কস, সেই মার্কসটার ভিত্তিতেই তাকে কিন্তু র্যাঙ্কিংটা করতে হবে। সোমবার ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং জিপিএর ভিত্তিতে ভর্তির সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4টি অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ শুরু হয়, দুপুর 1টায় শেষ হয়। তবে একটি অনুষদের নির্বাচনে প্রার্থীরা সমপরিমাণ ভোট পাওয়ায় শিক্ষকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। 4টি অনুষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ব্যানারে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন এবং অধ্যাপক আবুল খায়ের। অপরদিকে সম্মিলিত শিক্ষক পরিষদ ব্যানারে নির্বাচিত হয়েছেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল হাসান। এছাড়া সমপরিমাণ ভোট পাওয়ার সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক সাজেদ আশরাফ করিম এবং অধ্যাপক আমির হোসেনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সন্ধ্যায় তার পরিবার ঢাকার বনানী DOHS কমিউনিটি সেন্টারে মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে। চেহলামে হুমায়ুন আহমেদের বন্ধু, আত্মীয় স্বজন, প্রকাশক ছাড়া উপস্থিত ছিলেন তার প্রথম স্ত্রী গুলতেকিন খান, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানের প্রয়াত এই লেখকের আত্মার শান্তি কামনার পর তার স্মৃতিচারণ করা হয়। এদিকে গাজীপুরের নোহাশপল্লীতেও এই উপলক্ষে কোরআন খানি, মিলাদ মাহফিল, হুমায়ুন আহমেদের কবর জিয়ারত এবং দুপুরে এতিমদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। বাংলাদেশের শুরুতে যে বিষয়টি আপনাদের জানিয়েছিলাম যে ফেনীর সোনাগাজী কাজিরহাটের রেগুলেটর ভেঙে সাগরের লবণাক্ত পানি ঢুকে যাচ্ছে ফসলি জমিতে। এতে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার হাজার হাজার একর জমির ফসল নষ্ট হচ্ছে। ভবিষ্যতে লবণাক্ততা বেড়ে জমি উর্বরতা শক্তি হারাবে এই আশঙ্কা করছেন কৃষকরা। প্রায় 3 যুগেরও বেশ আগে ছোট ফেনী নদীর উপর সোনাগাজী উপজেলার কাজিরহাটে নির্মাণ হয় 12 ফুট ব্যাস বিশিষ্ট 20 ভেন্ট রেগুলেটর। একসময় কুমিল্লা, নোয়াখালী ও ফেনী সদর উপজেলার বিশাল এলাকার পানি বর্ষার মৌসুমে নিষ্কাশন হতো এই রেগুলেটর দিয়ে। শুষ্ক মৌসুমেও উজানের গেট বন্ধ করে সেচ সুবিধা পাওয়া যেত। গুরুত্বপূর্ণ এই রেগুলেটরটি ভেঙে যাওয়ায় এখন জোয়ারের স্রোতে ভেসে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। সাগরের পানির সাথে জমিতে ঢুকে যাচ্ছে ক্ষতিকর লবণ। জোয়ার উঠছে, নোনা পানি, গাছ গাছ সব মরে গেছে, নদী ভাঙে ব্যাগ জমি লয়ে গেছে। এরা মানে জীবন মৃত্যুর মুখোমুখি অবস্থা, যে কোনো সময় জোয়ারের পানিতে এরা ভেসে চলে যেতে পারে। উপজেলা চেয়ারম্যান বলেন, রেগুলেটর সংস্কার করতে দেরি হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আমাদের মানুষদের ঘর বাড়ি, ফসলের জমি যদি বাঁচাতে হয়, স্থাপনা বাঁচাতে হয়, তাহলে অতি দ্রুত আমাদেরকে এই ক্লোজারের কাজ সম্পন্ন করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, রেগুলেটর মেরামতে এরই মধ্যে দরপত্র গ্রহণ করা হয়েছে। এখন চলছে যাচাই বাছাই প্রক্রিয়া।
বর্তমান দরখাস্ত মূল্যায়নের প্রক্রিয়াধীন আছে। তো এই ক্লোজারটা নির্মাণ করা হলে এবং মুসাফর রেগুলেটর যদি ফাংশনিং শুরু হয়, আমরা আশা করি আগামী 2013 সালে মার্চের মধ্যেই আমাদের ফাংশন শুরু হবে। রেগুলেটর সংস্কারে প্রশাসনের দ্রুত তৎপর হতে হবে দাবি এলাকাবাসীর। ঢিলে তালে এগুলে 1,25,000 হেক্টর জমিতে লবণাক্ততা স্থায়ীভাবে গেড়ে বসবে। নদীর ভাঙনে বিপন্ন হবে কয়েক লাখ মানুষের ভবিষ্যৎ। রাবেয়া বাসরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক নয়টায় বাংলাদেশের শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যে আজকে আপনাদের মতামত পাঠানোর বিষয় স্পিকারের রুলিং অকার্যকর ঘোষণা আদালতের। আপনারা নিশ্চয়ের মধ্যেই আমাদের মতামত পাঠিয়েছেন এবং আমরা চেষ্টা করি আপনাদের মূল্যবান মতামতগুলো তুলে ধরতে, এবং আজকে আমরা তুলে ধরবো। আমার মনে হয় মীরা হাসান, এর মধ্যেই বেশ কিছু মতামত আপনার কাছে এসেছে। হ্যাঁ, বেশ কিছু মতামত এসেছে। আমি একটু যোগ করতে চাই যে স্পিকার কিন্তু যে 18 তারিখে কিন্তু এই রুলিংটি দিয়েছিলেন, আপনি নিশ্চয়ই কিন্তু ঘটনার সূত্রপাত কিন্তু আপনার 15ই মে, যেদিন হচ্ছে বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন মানিকের একটা মন্তব্যকে কেন্দ্র করে 29 মে স্পিকার কথা বলেছিলেন। তো সেখানে গিয়ে দেখা গিয়েছিল যে তখনই তার এই মন্তব্যকে কেন্দ্র করে আসলে বিষয়টা হচ্ছে তারপরে স্পিকার যে রুলিংটা দিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে বিচারপতি যে মন্তব্যটি করেছেন সেই বিষয়ে তিনি প্রধান বিচারপতি কি ব্যবস্থা নিতে পারেন সেই বিষয়ে রুলিং দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের এক আইনজীবী এটাকে চ্যালেঞ্জ করেছিলেন। আপনার সাথে যদি আমি আরেকটু যোগ করি, আমি বরং একটা ভালো সবচেয়ে দর্শকদের মতামত, দর্শকরা অনেক কষ্ট করে মতামত পাঠিয়েছে, সেগুলো তুলে ধরি। রাফায়েতুল ইসলাম, তিনি যে খুদে বার্তাটি পাঠিয়েছেন, তিনি আদালতের সিদ্ধান্তকে সঠিক বলছেন। কাজী খালেদ নিজাম বলছেন যে অপ্রয়োজনীয় কথাবার্তার কারণেই আসলে এই পরিস্থিতি শেষ হয়েছে এবং তিনি এটার এখানেই শেষ চাইছেন। শাওন। ফেসবুক এবং SMS-এ অনেকগুলো মতামত দেখতে পাচ্ছি। নাজমুল হক নাইম বলছেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলমান সাংঘর্ষিক অবস্থা নিরসনে একমাত্র মহামান্য রাষ্ট্রপতি একটি কার্যকর ব্যবস্থা নিতে পারেন। আসলে আমরা যে প্রথম দিকে যখন এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম তখন দুটো সর্বোচ্চ প্রতিষ্ঠান, তাদের ভেতরে কথা চালাচালি এবং আসলে কথা চালাচালি বললে আসলে অনেক ছোট করে বলা হবে, হ্যাঁ অনেক বড় দুটি প্রতিষ্ঠান, সর্বোচ্চ দুটি প্রতিষ্ঠান, তাদের ভিতরে যখন এই ধরনের একটি সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয় সেখান থেকে আসলে বেরিয়ে আসা যতদূর সম্ভব আমরা প্রত্যাশাও করেছিলাম এটি খুব ভালো হবে, কিন্তু সেখান থেকে না বেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি এখনো এটি আসলে চলমান অবস্থায় আছে। তো নাইম যেটি বলেছেন, নাইমের কথাটা কিন্তু আসলে হয়তো ভেবে দেখা যেতে পারে। রাষ্ট্রপতি এই বিষয়ে যদি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা চেষ্টা করেন তাহলে হয়তো আরো ভালো হবে। অমিতা। দর্শকদের আরো বেশ কিছু মতামত আছে, পাশাপাশি তো আমাদের এখনই সময় হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের খবরে যাওয়ার জন্য। আপনার মনে হয় যে আমরা পরে আবারও এই মতামতগুলো নিয়ে আলোচনা করব, আপনি ব্যবসা বাণিজ্যের খবরগুলো জানিয়ে দিন। তবে সেটা পরের অংশই জানাই, তবে তার আগে নিয়ে ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। মোবাইল বিলে 10 সেকেন্ডের পালস কার্যকর করতে অপারেটরদের 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিল বিটিআরসি। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্বাগত আরও একবার, দেখছেন রাত 9টায় বাংলাদেশে। চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের আয়োজনে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয়, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকটির একাধিক শাখায় বিপুল পরিমাণ আর্থিক অনিয়মের বিবরণ দিয়ে সোমবার এই চিঠি দেওয়া হয়। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা জানাননি অর্থমন্ত্রী। আগামী 9 সেপ্টেম্বর সোনালী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হয়ে যাবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী সুপারিশ করেছেন। তিনি বলেন, অর্থমন্ত্রীর মন্তব্য দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নেতিবাচক বার্তা। কারণ আপনি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টে আপনি দেখবেন যে ধারা 45 আছে জনস্বার্থে এবং আমানতকারীর স্বার্থে এবং সর্বোপরি আপনার ব্যাংকিং শৃঙ্খলার ইস্যুতে বাংলাদেশ ব্যাংক কোনো নির্দেশনা দিতে পারে। এটা তো রং সিগন্যাল দেবে। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যেগুলো ইস্যু হচ্ছে যদি অনিয়ম ঠিক সেগুলো আর উদ্ঘাটিত হবে না, তারা মহানন্দে তারা আবার এই সমস্ত করে যাবে। প্রাইভেট ব্যাংকগুলো তো এরকম করবে,
যে এগুলো সেন্ট্রাল ব্যাংক যেগুলো বলছে তো কোনো কাজে আসছে না। এবং এটার নেতিবাচক মানে লোকজনের ডিপোজিট, লোকজন আস্থা কমে যাবে, ডিপোজিট করতে যাবে না, ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন কম করতে যাবে, এবং বাইরে যে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য সেটা তো আসে। কারণ 10 সেকেন্ড পালস কার্যকর করার নির্দেশ একমাত্র টেলিটক ছাড়া অন্য কোনো অপারেটর এখনো বাস্তবায়ন করেনি। অপারেটর সমিতির নেতারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এ ব্যাপারে আরও সময় চেয়েছেন। আর বিটিআরসির নির্দেশনা কার্যকর করতে অপারেটরদের 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে। যতটুকু কথা ততটুকু বিল গ্রাহকদের এমন সুবিধা দিয়ে 10 সেকেন্ড পালসে বিল করতে ঈদের আগে মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশ দেয় বিটিআরসি, যা 15 আগস্টের মধ্যে কার্যকর করার সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। এই নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি রিপোর্ট দিতে বলা হয়েছে 28 আগস্টের মধ্যে। তবে অপারেটররা বলছে এই নির্দেশনা মানলে তাদের আয় কমে যাবে 20%, আর সরকার হারাবে বছরে 1000 কোটি টাকা। এছাড়া কল ড্রপের জন্য এই সিদ্ধান্ত তাদের জন্য কাম্য নয়। আনুমানিক 800 থেকে 1000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে সরকার এই খাত থেকে যদি 10 সেকেন্ড পালস ইন্ট্রোডিউস করা হয়। যদি ড্রপড কল বিষয়টি হয় তাহলে ড্রপ কলের কারণ কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে আমরা বসি, তা না বঞ্চিত হবে সরকার এই খাত থেকে যদি 10 সেকেন্ড পালস ইন্ট্রোডিউস করা হয়। যদি ড্রপড কল বিষয়টি হয় তাহলে ড্রপ কলের কারণ কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে আমরা বসি, তা না করে আপনি একটা ট্যারিফ ইম্পোজ করে দিচ্ছেন যে সকল প্যাকেজ হবে 10 সেকেন্ড পালসে। এটা পৃথিবীর কোথাও নেই। বিটিআরসি চেয়ারম্যান জানালেন তারা সিদ্ধান্ত বদলাবেন না। এছাড়া 10 সেকেন্ড পালসে বিল করলে সরকারের রাজস্ব কমে যাবে মোবাইল ফোন অপারেটরদের এমন দাবিও নাকচ করে দেন তিনি। 10 সেকেন্ড পালসটা আমরা নিশ্চিত করলে আমার মনে হয় না যে রেভিনিউ কমবে, বিকজ মানুষ তো নিরাপদ বোধ করবে কথা বলার সময়, মানুষ আস্থা পাবে টেলিকম নেটওয়ার্কের উপরে। অপারেটরদের সমিতির অনুরোধে বিটিআরসির নির্দেশ বাস্তবায়নে আরো কিছু সময় দেওয়ার ইঙ্গিত দেন জিয়াউদ্দিন আহমেদ। যে বিদেশি কোম্পানিগুলো এখানে কাজ করছে তাদের যে হায়ার হেডকোয়ার্টার, সেজন্য তারা বলেছেন যে কিছু সময় চাইবেন। তো আমরা যেটা বলেছি যে রিজনেবল যেন হয়। অপারেটররা 10 সেকেন্ড পালসে বিল করার নির্দেশনা নিয়ে অর্থমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকদের কাছে চিঠি দেবেন বলে জানা গেছে। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যার সমাধানে নতুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বন্দর ভবনে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কিছুদিন ধরে বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। বৈঠকে বন্দর ব্যবহারকারীরা জানান, দেশি বিদেশি বিভিন্ন শিপিং কোম্পানি বিভিন্ন হারে ভাড়া আদায় করছে। এক্ষেত্রে একটি অভিন্ন ভাড়া নির্ধারণের সুপারিশ করেন তারা। এছাড়া বন্দরের নিরাপত্তা এবং সিটিএমএস প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যেসব ত্রুটি আছে সেগুলো নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। আজকের নির্ধারিত বিষয় স্পিকারের রুলিং অকার্যকর ঘোষণা আদালতের। এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আরও কিছু মন্তব্য চলে এসেছে, যেগুলো তো ধরবো আমার দুই সহকর্মীর সামনে। কি আসলো মতামত? এর মধ্যে আমি আসলে দেখলাম কিছু যে ফেসবুক থেকে ফাহাদ লিখেছেন যে আদালতের রায়ের প্রতি কিন্তু আসলে সবার আস্থা রাখতে হবে এবং সবার স্বাধীনতাও বজায় রাখা উচিত। এবং একইভাবে কিন্তু আসমা কিবরিও তার সাথে একমত হয়েছেন। তিনিও লিখেছেন যে একইভাবে বলেছেন আদালতের রায়ে শ্রদ্ধা সবারই থাকা উচিত। অন্যদিকে তুফান খুলনা থেকে লিখেছেন যে SMS পাঠিয়েছেন যে বিচারপতিরা আসলে তাদের বিবেকের কাছে মানে দায়বদ্ধ, তো সেক্ষেত্রে তাদের সেই বিবেচনা বোধ থেকেই কিন্তু এগিয়ে যাওয়া উচিত। ইঞ্জিনিয়ার ইখলাস উদ্দিন একটি ইমেইল পাঠিয়েছেন যেখানে তিনি আসলে স্পিকারের কিছু কথা সরাসরি তুলে দিয়েছেন। আমি সেগুলো পড়তে চাই এবং তারপর তার মতামত জানাচ্ছি। দেশের মানুষের বিচারের ক্ষেত্রে বছরের পর বছর লেগে যাবে, আর নিজেদের বিষয় বলে বিচার বিভাগ ঝটপট সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটি ভালো দেখায় না। আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, এটি তার মতে শতভাগ সঠিক কথা ছিল যেটি জনগণ পছন্দ করেছে। তারপরও আমরা আসলে এখন চাই যে দেশের সর্বোচ্চ এই দুই বিভাগ প্রতিষ্ঠান তারা এক হয়ে যাক, তারা আসলে এই বিষয়ের একটা সমাধানে যাক। মীর খেলার খবরে নিয়ে যেতে চাই। এরপরে বেশ কিছু খেলার খবর আছে এবং জানাতে চাই যে আসলে ক্রিকেট ফুটবল ছাড়া বাংলাদেশে অন্য যে কোনো খেলার ক্ষেত্রে সবসময় একটু দৈন্যতা দেখা যায়। তো এবার হকির ক্ষেত্রে বেশ কিছু খবর নিয়ে আমার সহকর্মী আজকে একটি প্রতিবেদন তৈরি করেছেন, সেটি দেখার জন্য বিশেষ আমন্ত্রণ রইল। বিরতির পর ফিরছি। ছোট একটা বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন আরো যা থাকছে। পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় ছাড়াই ওয়ার্ল্ড হকি লিগে অংশ নিতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ দল।
এবং ইউএস ওপেনের প্রথম দিনে জয় পেয়েছেন অ্যান্ডি মারে, মারিয়া শারাপোভা ও সামান্থা স্টোসার। আরও একবার রাত 9টায় বাংলাদেশে প্রথমবারের মতো 120 জন ক্রিকেটারকে বেতন কাঠামোর আওতায় এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই চুক্তির ফলে দেশের ক্রিকেটে পেশাদারিত্ব আরও বাড়বে বলে বিশ্বাস বোর্ড কর্মকর্তা ও ক্রিকেটারদের। এতদিন সাকিব তামিমদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা বিসিবির বেতন কাঠামোর আওতায় ছিলেন। এবার জাতীয় দলের খেলোয়াড় সহ 120 জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারকে বেতন কাঠামোর আওতায় এনেছে ক্রিকেট বোর্ড। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর বিভাগ ও ঢাকা মহানগরীর 15 জন করে ক্রিকেটার সুযোগ পাচ্ছে নতুন এই বেতন কাঠামোতে। বেতনের পাশাপাশি খেলোয়াড়রা চিকিৎসা ভাতা ও ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন। বোর্ড সভাপতি জানালেন, এই ধরনের উদ্যোগ আগেই নিতে চেয়েছিলেন। আসলে এই কাজটি যত ধরনের আর্থিক নিরাপত্তা খেলোয়াড়দের জন্য, তার চাইতে বেশি আমি মনে করি তাদেরকে অনার করা এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া। আজকে ক্রিকেট বোর্ড সেই কাজটি করেছে। নতুন বেতন কাঠামোতে 11 বছরের বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের রাখা হয়েছে এ ক্যাটাগরিতে। তাদের বেতন হবে 25,000 টাকা। 6 থেকে 10 বছর ধরে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন তাদের বি ক্যাটাগরিতে রেখে বেতন ধরা হয়েছে 20,000 টাকা। আর 1 থেকে 5 বছর ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অংশ নেওয়া সি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ধরা হয়েছে 15,000 টাকা। সব মিলে প্রতি বছর ক্রিকেটারদের বেতন বাবদ মোট 2,54,86,000 টাকা খরচ হবে ক্রিকেট বোর্ডের। ক্রিকেটারদের পেশাদারিত্ব বাড়াতে বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানালেন খেলোয়াড়রা। 27-28 বছর হইলেই যে ক্যারিয়ার শেষ তা না, এটা আমার থেকে খুবই ভালো লাগছে কথাটা শুনে। এটা আমাকে হয়তোবা আরো উজ্জীবিত করবে। সারা বছর নিজেদেরকে ফিট রাখা, নিজেদের স্কিলস ডেভেলপ করা এবং সারা বছর প্র্যাকটিসের মধ্যে থাকা, কারণ বিসিবি যেহেতু এক্সট্রা স্টেপ দিয়েছে, প্লেয়ারদের আরেকটা স্টেপ এগিয়ে এসে এখন নিজেদের প্রস্তুত রাখতে হবে। ন্যাশনাল টিমের বাইরেও আমরা যারা আছি এখন আমরাও বোর্ডের সাথেই আছি, তো এটা অবশ্যই আমাদের অনেক ইন্সপায়ার করবে। খুব সিকিউর লাগছে, মনে হচ্ছে যে এখন বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেট ও প্রফেশনালিজমে চলে এসেছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটের পেশাদারিত্ব বাড়লে টেস্টে বাংলাদেশের পারফরমেন্সের মান আরও বাড়বে বলে আশাবাদ ক্রিকেট সংশ্লিষ্টদের। মনিজা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন লাল দলকে 5 উইকেটে হারিয়েছে রকিবুল হাসানের সবুজ দল। লাল দলের দেওয়া 102 রানের টার্গেট 5 উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে সবুজ দল। প্রস্তুতি ম্যাচের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া লাল দল টস জিতে প্রথমে ব্যাট করে। শাহাদাত হোসেন এবং ডলার মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 101 রানেই অল আউট হয় টাইগাররা। লাল দলের জুনায়েদ সিদ্দিকী 18 বলে 36 রান করেন। ডলার মাহমুদ 9 রান খরচায় তুলে নেন 3 উইকেট। বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ থাকার পর খেলা আবারও শুরু হলে অধিনায়ক রকিবুল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে 13.5 ওভারেই জয় তুলে নেয় তারা। রকিবুল 36 বলে করেন 50 রান। লাল দলের শফিউল 12 রানে নেন 2 উইকেট। পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় ছাড়াই ওয়ার্ল্ড হকি লিগে অংশ নিতে বুধবার সকালে দেশ ছাড়ছে 16 সদস্যের হকি দল। ফেডারেশন কর্মকর্তারা জানিয়েছেন, সময় মতো স্পন্সর না পাওয়াতেই নির্ধারিত 18 সদস্যের বদলে 2 জনকে বাদ দিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ দল। কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচে 31 আগস্ট হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। 18 জনের কথা থাকলেও ওয়ার্ল্ড হকি লিগে অংশ নিতে 16 সদস্যের দল পাঠাচ্ছে বাংলাদেশ। সাথে যাচ্ছেন 5 জন কর্মকর্তা। কিন্তু যাদের উপর নির্ভর করছে দেশের ভাবমূর্তি, সেই খেলোয়াড়রা ইনজুরিতে পড়লে নেই কোনো পর্যাপ্ত বিকল্প খেলোয়াড়। এবার আমাদের স্পন্সর অলরেডি কনফার্মেশন পেয়েছে আমরা লাস্ট মোমেন্টে। স্পন্সর কনফার্মেশনটা যদি আমরা আগে পেতাম হয়তো আমরা 2টা প্লেয়ার বাড়ানোর সুযোগ নিতে পারতাম। ইনজুরি এটা অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট যে কারোর ব্যাপারে হতে পারে। প্লেয়ার যদি ইনজুরি ওটা রিপ্লেসমেন্ট করা এই শর্ট সময়ের মধ্যে সম্ভব হবে না। খেলোয়াড় কমার সমালোচনায় পাওয়া গেল নতুন তথ্য। টাকার অভাবে যেখানে খেলোয়াড় কমাচ্ছে ফেডারেশন, সেখানে 5 দিনের ট্যুরকে বাড়িয়ে 7 দিন করার কথাও ভাবছেন ফেডারেশনের কর্মকর্তারা। যদি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পারি, অলরেডি আমাদের ম্যানেজারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রাথমিকভাবে সে কিছু ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করবে এবং পাশাপাশি যদি চ্যাম্পিয়ন হতে পারে আমাদের প্রেসিডেন্টও আজ ছেলেদেরকে আরও 2 দিন সিঙ্গাপুরে থাকার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন অলরেডি।
মূল দলের খেলোয়াড় সংখ্যা কমলেও দলের সাথে এবার ব্যক্তিগত উদ্যোগে অনেকেই যাচ্ছেন ওয়ার্ল্ড হকি লিগ দেখতে। কেউ যেটা নিজের খরচ যেটা চায় সেটা তো এটা তো আমাদের কোনো দেখার বিষয় না। আমার ফেডারেশন যাচ্ছে আমার 21 জনের মেম্বার। 4টি ধাপে অনুষ্ঠিত হবে খেলা। এই প্রতিযোগিতার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে প্রতিটি দেশের হকির র্যাঙ্কিং। শীর্ষ 6টি দল নিয়ে অনুষ্ঠিত হবে অলিম্পিক ও বিশ্ব হকি প্রতিযোগিতা। কিন্তু এত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য জাতীয় দলের হকির অনুশীলন মাত্র 1 মাসের। তারপরেও ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী দলের অধিনায়ক। আমাদের লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়নশিপ, এর কোনো বিকল্প উপায় আমরা দেখছি না। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরবো। 31 আগস্ট প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে, তারপর 1 ও 2 সেপ্টেম্বর সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ হকি দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ফিরছি ক্রিকেটে, তবে এবার আন্তর্জাতিক। সাদাম্পটনে 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে 288 রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা। টস জয়ী সাউথ আফ্রিকাকে দারুণ শুরু এনে দেন গ্রাইম স্মিথ ও হাশিম আমলা। 89 রানে জুটিতে 52 রান করে আউট হন স্মিথ। স্কোরবোর্ডে বড় সংগ্রহ যোগ করার আগে ফেরেন 3 ব্যাটসম্যান জেপি ডুমিনি, এলগার ও ডিভিলিয়ার্স। তবে ইংলিশ বোলারদের দারুণভাবে ভোগান হাশিম আমলা। মাত্র 96 বলে ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ডুপ্লেসিসের 22 এবং আমলার 150 রানে 5 উইকেটে 287 রান করে সাউথ আফ্রিকা। ইংল্যান্ডের পক্ষে 2টি উইকেট নিয়েছেন গ্রাইম সোয়ান। পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজের খবর। শারজার নিরপেক্ষ ভেন্যুতে 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 98 রান। দিবারাত্রির ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলীয় 20 রানেই সাজঘরে ফেরেন মোহাম্মদ হাফিজ। প্যাটিনসনের বলে মাত্র 4 রান করে ডেভিড হাসির তালুবন্দী হন তিনি। এরপর আজহার আলীর উইকেটটিও নেন প্যাটিনসন। দারুণ খেলতে থাকা নাসির জামশেদকে 23 রানে ফেরান মিচেল স্টার্ক। সর্বশেষ ওয়ানডে সিরিজে হারের কারণে দুঃসময় কাটিয়ে উঠতে দুদলই মরিয়া হয়ে লড়ছে এই সিরিজে। টেনিসের খবর, ইউএস ওপেন প্রসঙ্গ। নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মেডোতে ইউএস ওপেনের দ্বিতীয় দিনে পুরুষ এককে জয় পেয়েছেন রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়াংকে সরাসরি 6-3, 6-2, 6-4 গেমে হারান 1 নম্বর বাছাই রজার ফেদেরার। আর 3-0 সেটে ম্যাচ জিতে নিশ্চিত করেন ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড। এদিকে আজ রাতে ইতালিয়ান পাওলো লোরেৎজির বিপক্ষে কোর্টে নামবেন দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ। নারী এককে কোর্টে নামবেন ভেনাস উইলিয়ামস ও ক্যারোলিন ওজনিয়াকি। এদিকে ইউএস ওপেনের প্রথম দিনে পুরুষ এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ বাছাই রজার ফেদেরার, অলিম্পিক চ্যাম্পিয়ন ম্যান্ডি মারে। আর নারী এককে জয় দিয়ে শুরু করেছেন শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভা ও চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম, শেষটা স্মরণীয় করে রাখতে প্রস্তুত বিশ্ব সেরারা। প্রথম রাউন্ডে অ্যালেক্স বগমোলভের মুখোমুখি অ্যান্ডি মারে। খুব বেশি কষ্ট করতে হলো না ব্রিটিশ তারকাকে। 6-2, 6-4, 6-1 গেমে জিতে সহজেই পৌঁছে গেলেন পরের রাউন্ডে। শীর্ষ বাছাই রজার ফেডেরারকেও খাটতে হয়নি তেমন একটা। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়াংকে 6-3, 6-2, 6-4 গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন ফেডেক্স। নারী এককে চ্যাম্পিয়ন সামান্থা স্টোসারও জিতেছেন হেসে খেলেই। পেত্রা মার্টিচকে তিনি হারিয়েছেন 6-1, 6-1 গেমে। এককে চ্যাম্পিয়ন সামান্থা স্টোসারও জিতেছেন হেসে খেলেই। পেত্রা মার্টিচকে তিনি হারিয়েছেন 6-1, 6-1 গেমে। মারিয়া শারাপোভারও ইউএস মিশন শুরু জয় দিয়ে। মেলিন্ডা জিংকে 6-2, 6-2 গেমে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে যান এই রাশিয়ান। নারীদের শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রথম রাউন্ডের ম্যাচটি ছিল কেক ওয়াক। 6-0, 6-1 গেমে তিনি উড়িয়ে দেন রাশিয়ান আলেকজান্দ্রা পানোভাকে। আর শেষবারের মতো গ্র্যান্ড স্ল্যাম খেলতে আসা কিম ক্লাইস্টার্সও পেয়েছেন সহজ জয়। যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ডুভালকে 6-3, 6-1 গেমে হারিয়েছেন এই বেলজিয়াম। দুবাই ইফতেখার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমার কাছে এখনকার মতো এই ছিল খেলার খবর। ফিরছি মাহমুদার কাছে। প্রতিদিনই কিন্তু আমরা চেষ্টা করি যে শেষের দিকে একটা ভিন্ন স্বাদের খবর দেওয়ার জন্য, তবে সেটি জানাবো। দর্শক, এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাচ্ছে। দর্শক চাহিদার কথা ভেবে আবারও চালু হলো যশোরের মণিহাট সিনেমা হল।
বিরতির পর আবার ফিরে এলাম, জানিয়েছিলাম যে কিছু ভিন্ন সাথে খবর জানাবো, তবে তার আগে আবারও চলে যাচ্ছি দর্শকের মতামতে। আজকের বিষয় যেটা ছিল যে স্পিকারের রুলিং অকার্যকর ঘোষণা আদালতের, এবারও দর্শক কিছু মতামত পাঠিয়েছেন। এবারে আমরা সামনের কাছে চলে যাই, কি কি মতামত এসছে আপনার কাছে? এর আগে যেটি আমি জানালাম আপনাকে মাহমুদা, যে ইখলাসউদ্দিন একটা দারুণ ইমেল করেছিলেন এবং সেখানে ওই মতামত এছাড়াও বেশিরভাগ মতামতে আমরা দেখেছি যে তারা সবাই চান, তাদের সবার প্রত্যাশা সবচেয়ে বড় এই দুই প্রতিষ্ঠান এক হোক অথবা তারা কোনো একটা সমাধানে পৌঁছাক। এবার আমি একটা নতুন মতামত আপনাদের কাছে তুলে ধরতে চাই। নাইম ইসলাম তিনি বলছেন যে সংসদ এবং আদালত দুটি গুরুত্বপূর্ণ, তবে আদালত একটু বেশি। তার ধারণা কারণ সংসদ চলে সরকারের কথায় আর আদালত চলে জাজের কথায়, আমরা আদালতের পক্ষে। এরকম নিশ্চয়ই আরো কিছু মতামত, তবে ইন্টারেস্টিং কিছু তাদের আসলে কথা যেগুলো আরো অনেক রফিক, রাশেদ, কবিতা, আরিফ খান তারা লিখে পাঠিয়েছেন, নিশ্চয়ই আরো বেশি আমরা জানতে পারবো। আলমগীরের যে খুদে বার্তাটি আছে সেখানে তিনি বেশ ভালোই খোঁজ খবর রাখেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি পাকিস্তানের আদালত এবং সরকারের মধ্যে যে ধরনের একটা টানাপোড়েন চলছেন সেই বিষয়কে তিনি উল্লেখ করে বলছেন যে আদালত ও সংসদ দেশের গণতন্ত্রের ভিত্তি। তিনি চাইছেন না যে পরিস্থিতিটা এমন পর্যায়ে পৌঁছায় যেটা পাকিস্তানের মতো একটা নজির হয়ে দাঁড়াক। আর রফিকুল তিনি বলছেন তার খুদে বার্তায় যে সংসদ এবং আদালতের মধ্যে একটি ভারসাম্যের কথা বলছেন, যেন তার কথা এরকমই। আর কবিতা বলছেন বিচার বিভাগ সবার জন্য সমান। সেটি আমরা দেখতে পাচ্ছি যে আলমগীরের মতামতটি কিন্তু আজকের সেরা মতামত। তো যেমনটি বলছিলাম, এবং আমরাও কিন্তু আসলে দেখেছি যে সংসদ এবং আদালত দুটি আসলে মুখোমুখি হোক, কেউই কিন্তু আপনি যখন ইঙ্গিত দিয়ে ফেলেছেন তখন জানিয়ে দেন দর্শককে সেরা মতামতটি কার। সেরা মতামতটি আলমগীর লিখেছেন যে আদালত ও সংসদ দুটি দেশের গণতন্ত্রের স্তম্ভ, তাই গণতন্ত্রকে সুসংহত করতে আমাদের সবার সতর্ক সচেষ্ট থাকতে হবে, সেটা আসলে সবারই প্রত্যাশা। এবারে চলে যাচ্ছি ভিন্ন স্বাদের খবরে। দর্শক চাহিদার কথা ভেবে আবারও চালু হয়েছে যশোরের মনিহার সিনেমা হল। চালু হওয়ার পরই দর্শকদের ভিড় দেখা গেছে সিনেমা হলটিতে এবং প্রাণের ছোঁয়া লেগেছে হলের আশপাশের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানেও। যশোরের প্রতিনিধি নুরুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। অব্যাহত লোকসান, সন্ত্রাসী হামলা এবং চাঁদাবাজির কারণে মালিকপক্ষ গত মাসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় যশোরের মনিহার সিনেমা হল। কিন্তু দর্শকদের কথা বিবেচনা এবং তাদের চাপে গত 21শে আগস্ট মালিকপক্ষ হলটি পুনরায় চালু করেছে। হলটি চালু রাখার জন্য প্রশাসনের সহযোগিতা চাইছেন তারা। প্রশাসনের উপর আমাদের স্বার্থ সচেতন, ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে, এগুলি আমি তাদের প্রতি সহযোগিতা মনে করছি। ঈদের আগে হল বন্ধ হওয়ায় হতাশ হয়ে পড়ে দর্শকরা। তাদের দাবিতে মনিহার সিনেমা হল পুনরায় চালু করায় উচ্ছ্বসিত শত শত সিনেমা প্রেমী দর্শক। তবে আবার পুনরায় আমাদের হল চালু হয়েছে, আমরা সবাই এখানে এসেছি, খুব আনন্দ পাচ্ছি। কিছুদিন আগে হলটা বন্ধ হয়ে গেছিল, আমরা খুব কষ্ট পাইছিলাম, তা এই যে আবার চালু হয়েছে, আমরা ছবি দেখতে আসতে পারছি। মনিহার চালু হয় শুধু দর্শকের মুখে নয়, হাসি ফুটেছে হলটির আশেপাশের ছোট বড় দোকান মালিকদের মুখেও। খুব খারাপ অবস্থায় ছিলাম, ঈদটাও তেমন ভালো কাটে নাই, তারপরও অনেক প্রচেষ্টায় হলটা খুলেছে, আমরা খুশি, ব্যবসাও ভালো হয়েছে, হলের পরিবেশ পরিচ্ছন্ন আগের চেয়ে অনেক উন্নত। এখন মনিহার চালু হয়েছে, আমরা এখন দেখা যাচ্ছে টুকটাক কেনা বেচা হচ্ছে, আমাদের এখন দেখা যাচ্ছে সংসার সচল হচ্ছে। সন্ত্রাসী আর চাঁদাবাজদের দৌরাত্মে দর্শকদের বিনোদন কেন্দ্রটি যেন আর বন্ধ হয়ে না যায়, সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকে রাত 9টার বাংলাদেশে। শেষ খবর লন্ডনের স্পিচ ফেস্টিভ্যালের ছবি দেখিয়ে তার আগে বিদায় নেব আমরা তিনজন। বিদায় নিচ্ছি আমি মাহমুদা মৌমিতা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টার বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সর্বশেষ খবরটি জানতে সঙ্গেই থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। ধন্যবাদ সবাইকে।